আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিহিংসার রাজনীতিতে ফেরার সুযোগ নেই তারেক রহমান। রাজনৈতিক মতবিভেদ পরিহারের তাগিদ। বিএনপি চেয়ারম্যানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। ভারতীয় আধিপত্য থেকে মানুষকে মুক্তি দিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের। কিছু আওয়ামী নেতাকর্মীদের জামিনের দায় বিচারপতিদের। আপিলের প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদ। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ 52 জন, 15টি বাতিল। পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত। জামায়াতের সাথে এনসিপির আসন সমঝোতা দ্রুতই চূড়ান্ত করা হবে জানালেন নাহিদ ইসলাম। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ। গ্যাস সংকটে নাকাল দশা রাজধানীবাসীর। বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ। বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। কারসাজি করে মূল্যবৃদ্ধির অভিযোগ। এবং দেশি বিদেশি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ, আশঙ্কা সিপিডির। ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা ও বিনিয়োগ ঘাটতি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি একটি দল ও ব্যক্তির কি পরিণতি বয়ে আনতে পারে 5 অগস্টের গণ অভ্যুত্থান তার প্রমাণ বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলের অবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থের ক্ষেত্রে মতপার্থক্য যাতে বিভেদে পরিণত না হয় সে বিষয়ে সচেতন থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা জানান বিএনপি চেয়ারম্যান। কামরুজ্জামান রাজুবের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তিনি গণমাধ্যমের কর্ণধার, সম্পাদক ও সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের কাছে দেশবাসীর যে প্রত্যাশা তা অবশ্যই পূরণ হবে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এরপর আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে মুক্ত গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিনিয়র সাংবাদিকরা বলেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে তোষামোদির সাংবাদিকতা বন্ধ করতে হবে। সাংবাদিকদের প্রতিপক্ষ না ভাবার আহ্বান তাদের। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না। নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। আমরা লিখতে চাই, আমরা বলতে চাই। মিডিয়া 2024-এর 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। এতে তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা প্রয়োজন। রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও গণতন্ত্রকামী মানুষের উপর ফ্যাসিবাদী শাসকের নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, কোনোভাবেই আর সে পরিস্থিতিতে ফেরা যাবে না। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবেই আমরা বিবেচনা করি তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বিএনপি চেয়ারম্যান বলেন, এতে করে দেশের মানুষের সমস্যা সমাধানের কাজ সহজ হবে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে
এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই, আমরা সরকার গঠনে সক্ষম হলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। বৃন্দ, সাংবাদিকবৃন্দ, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকবৃন্দ সহ এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশ ভারতের সম্পর্কে নানা দিক নিয়ে সাক্ষাতে আলোচনা হয়। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, বিএনপির প্রস্তুতি সহ নানা বিষয়ে এ সময় আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি, উপদেষ্টা ডক্টর মাহাদি আমির বৈঠকে উপস্থিত ছিলেন। নাশকতা করতে পারে আওয়ামী লীগের এমন অনেক নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন পেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জামিন দেয়া বিচারপতিদের অনেকেই পতিত ফ্যাসিবাদের আমলে নিয়োগ পাওয়া জানিয়ে তিনি বলেন, তাদের সরানোর দায়িত্ব ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। রাজধানীর সিরডাপ মিলনায়তনের সংলাপে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে। এ সময় মব সংস্কৃতি থেকে বেরিয়ে অংশগ্রহণমূলক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, নাগরিক প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বিষয়টি উঠে আসছে নানা ফোরামের আলোচনায়। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে অংশ নেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সুধীজনেরা। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচনকে ঘিরে জননিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, চ্যালেঞ্জ, সরকারের প্রস্তুতির বিভিন্ন দিক। সংলাপে প্রতিবেশী দেশের আধিপত্যবাদ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। এগুলি কি কোনো সাফল্য না? সংলাপে হয়রানিমূলক মামলা নিষ্পত্তিতে সরকারের কার্যকরী উদ্যোগের কথা জানান আইন উপদেষ্টা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন নিয়েও কথা বলেন তিনি। জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা, তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। সংলাপে দমন নীতি থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। যেই পুলিশ আর যেই ম্যাজিস্ট্রেট আপনাদের কথায় চলে এবং তারা যখন অন্যায় আদেশগুলো দেয়, জামিন নাকচ করে, রিমান্ডের অর্ডার দেয় অন্যায়ভাবে, কখনো কখনো তো ন্যায়ভাবে অবশ্যই হয়, তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন? যদি রাজনৈতিক দলগুলো আমাদের স্বাধীনতার মূল মন্ত্র সকল মানুষের সমান অধিকার, এই বিষয়গুলো যদি তারা অন্তর্ভুক্ত করতে পারে এবং ধারণ করতে পারে, চর্চা করতে পারে, তাহলে বাকি সবকিছু কিন্তু এমনিতেই চলে আসবে। বক্তারা বলেন, যে কোনো মূল্যে মব সংস্কৃতি থেকে বেরিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা মানুষের প্রত্যাশা বেশি ছিল। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানির প্রথম দিনের 70টি শুনানি শেষে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসলিম জারা সহ 52 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে 15টি মনোনয়ন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি করেন, যা 18 জানুয়ারি পর্যন্ত চলবে। এদিকে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করে পরিপত্র জারি করেছে ইসি। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শুরু হয়েছে আপিল শুনানি। শনিবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে উপস্থিত হন 70টি আসনের প্রার্থীরা।
প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেতে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ ৫২ জন প্রার্থী। এদিন প্রার্থিতা বাতিল করা হয়েছে ১৫ জন আর স্থগিত করা হয় ৩টি। মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো, সেজন্য সবাইকে ধন্যবাদ। এদিকে জাতীয় পার্টির ৬টি আপিল শুনানির মধ্যে ৫টি বৈধ ও ১টি অপেক্ষমান রাখা হয়। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। এই ম্যাটারগুলি সমাধান করতে পারতেন। ছোটখাটো ম্যাটার ছিল, কারো হলফনামায় স্বাক্ষর ছিল না, কারো প্রস্তাবকারী সমর্থনকারীর ঘর পূরণ করা হয়নি, এরকম ছোট ম্যাটার ছিল। মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীদের শঙ্কা, মব সন্ত্রাস বন্ধ করা না গেলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের মধ্যে আশঙ্কা রয়েছে, কারণ আপনারা জানেন একটি বড় দলের নেতা লন্ডন থেকে আসার পর নজিরবিহীন লেভেল প্লেইং ফিল্ড ভেঙে তাকে যেইভাবে করে নিরাপত্তা দেওয়া হচ্ছে, প্রোটোকল দেওয়া হচ্ছে, এটি একটি নজিরবিহীন ঘটনা। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বড় বড় প্রার্থী যারা ঋণ খেলাফি অবস্থায় আছে তাদেরটা বৈধ করে দেওয়া হচ্ছে। সারা দেশে একটা উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে আমরা আমাদের এলাকা সহ আশেপাশের এলাকাগুলোতেও দেখতে পাচ্ছি, এবং সাধারণ মানুষের সাপোর্টে এইবার ধানের শীষ একটা বিপুল সংখ্যক ভোট পেয়ে সারা বাংলাদেশ শুধু না আমাদের এখানে ত্রিশালেও একই অবস্থা বিরাজ করছে। এদিকে সীমানা জটিলতার কারণে পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দু একদিনের মধ্যে জামায়াতের সাথে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, সরকার একটি দলকে বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়েছে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে আগামী নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ায় জনগণের কাছে ভিন্ন বার্তা যাচ্ছে। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে, এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। দ্রুতই জামাতের সাথে আসন বন্টন সমঝোতার ঘোষণা আসবে বলে জানান এনসিপি আহ্বায়ক। আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে, মসজিদে, সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি। 20 তারিখ পর্যন্ত যাবে না, আমরা আশা করি আমরা 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে করতেছি এই জোটে, সেটা আমরা পরিষ্কার করে দিব। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি, মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বিভিন্ন সংবাদ মাধ্যম ডিবির বরাত দিয়ে জানায়, মুসাব্বির হত্যায় শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরেকজন তাদের সহযোগী। গত বুধবার রাতে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মুসাব্বির নিহত হন। আজিজুর রহমান মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একের পর এক মামলার আসামি হন এবং বেশিরভাগ সময় কারাগারে ছিলেন। 2024 সালের 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দলীয় রাজনীতিতে আবার সক্রিয় হন। এই হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় 4-5 জনকে আসামি করে মামলা করেন
তার স্ত্রী সুরাইয়া আক্তার। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ দেশি বিদেশি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছে সিপিডি। প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এমন পরিস্থিতি এড়াতে রাজস্ব আয় বাড়ানোর কোনো বিকল্প নেই। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা, উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ ঘাটতি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতি 2025-26 নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি বিষয়ে এই পর্যালোচনা সভার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেটা কিনা গত অর্থবছর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটবে আশা করা হলেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। সামনে নির্বাচন হচ্ছে এবং অর্থনৈতিক গতি কিছুটা মন্থরও রয়েছে। এই অর্থ বছরে কয়েকটা চিন্তার বিষয়, দুর্বল ইসলামী ব্যাংককে একত্রিত করে সেখানে সরকার 20,000 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়েছে। বিদ্যুৎ খাতের বকেয়া শোধ করতে হবে 20,000 কোটি টাকা। যদি আমরা গ্রীষ্মে লোডশেডিং বন্ধ করতে চাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাবনা রয়েছে, সেটাও কিন্তু 2026 অর্থ বছরে হয়তো এটা বাস্তবায়ন হবে। সুতরাং সরকারের আর্থিক যে স্পেস, এটার উপরে চাপের সম্ভাবনা রয়েছে। এ সময় সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি 1980 সালের পর নেতিবাচক ধারায় ফিরেছে। একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। এখন যদি আমার রাজস্ব ব্যয় যদি রাজস্ব আয় থেকে বেশি হয়, তাহলে তো আমার রাজস্ব খাতেই আমার একটা ডেফিসিট হয়ে যাবে। তো এইবার আমাদের খুবই সাবধান থাকতে হবে। এর রেশ আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে জানিয়ে পরিস্থিতি সামাল দিতে অভ্যন্তরীণ আয় বাড়ানো, রপ্তানি বৃদ্ধি, প্রবাসী আয়ের ইতিবাচক ধারা ধরে রাখা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে জোরালোভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা। 2026-27 বাজেটে আমরা এটা অবশ্যই এক্সপেক্ট করব। রাজস্ব ব্যয় কেবলমাত্র দেশি এবং বিদেশি ঋণের সুদের ব্যয় না, সুদ এবং আসল দুটোরই ব্যয় দেখানো দরকার, যাতে করে আমরা প্রকৃত পরিস্থিতিটা জানতে পারি। সরকারি অর্থ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। রাজস্ব আদায় বাড়ানো, উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন জোরদার করা এবং ঘাটতি অর্থায়নের সংযত নীতি অনুসরণ করাটা হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার একটা ভিত্তি। অনুষ্ঠানে অংশগ্রহণমূলক, সহিংসতা ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে জোর দেন আলোচকরা। আপনারা যদি সামগ্রিক চিত্রটা দেখেন, ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রেমিটেন্সের থেকে আসে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের নেতাকর্মীদের যে কোনো অভিযোগ, পরামর্শ, সহযোগিতা পেতে হটলাইন নম্বর 16543 চালু করেছে বিএনপি। সেই সাথে রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী সহ দায়িত্বপ্রাপ্তদের নিয়ে কার্যালয়ে ঘুরে দেখেন মির্জা ফখরুল। পরে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। তৃণমূল পর্যায়ে নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা, কোনো অভিযোগ, কোনো প্রশ্ন যদি থাকে, সেখানকার স্থানীয় আমাদের কোনো এজেন্ট বা নির্বাচনী প্রতিনিধি যারা থাকবেন, তারা এই নাম্বারে কল করে তারা তাদের সেখানে উত্থাপিত যে কোনো সমস্যা, তাদের ওখানে সংঘটিত যে কোনো সমস্যা সেখানে কল করে জানাবেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। গ্যাস সংকটে নাকাল দশা রাজধানীবাসীর। পাইপলাইন কিংবা সিলিন্ডার কোথাও মিলছে না গ্যাস। সংকট কাটাতে ভোক্তা অধিকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের কোনো প্রভাব নেই বাজারে। বাধ্য হয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনছেন গ্রাহকরা। ক্যাব সভাপতি বলছেন, কারসাজি করে ভোক্তাদের হয়রানি করছে অসাধু ব্যবসায়ীরা। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির ধর্মঘট প্রত্যাহারের পরও বন্ধ অধিকাংশ দোকান। তরিক ইসলামের রিপোর্ট।
রাজধানীর খিলগাঁয়ের নবীনবাগ এলাকার বাসিন্দা মোর্শেদা বেগম। একদিকে বাসায় নেই আবাসিক পাইপলাইনের সংযোগ, অন্যদিকে গত 2 দিন ধরে মিলছে না সিলিন্ডার গ্যাস। পরিবারের মুখে খাবার দিতে বাধ্য হয়েই ব্যবহার করছেন ইলেকট্রিক চুলা। আমরা এই যে ঠিকমতো খাবার দিতে পারছি না, আমাদের এই গ্যাস নাই, ইলেকট্রিক চুলা, আমাদের খরচ বেশি হচ্ছে, এরকম সমস্যা হইতেছে। এখন আমরা গ্যাসের দামটা একটু কমাই দিলে ভালো হয়, আর আমরা সবসময় যাতে পাই। একই অবস্থা তার প্রতিবেশীর। বাসায় পাইপলাইনের সংযোগ থাকলেও গ্যাস যেন সোনার হরিণ। এটিএন বাংলাকে তুলে ধরেন দুর্দশার কথা। মানে পাই তো আমি একটু একটু, এখানে এবার আবার শীতের ভিতরে অতিরিক্ত মাত্রা গ্যাস পাওয়াই যায় না। রান্না বান্না আপনার সকালে 4টা বাজে উঠি, ভোর 7টা বাজে তখন রান্না করি। আমাদের সরকারের কাছে চাওয়া তো আমাদের গ্যাসটা তো আমরা ঠিক মতো পাইলে দেখা যায় আমাদের জন্য ভালো হবে। মানে আমাদের অনেক কষ্ট হইতেছে, আর মহিলাদের মনে করেন যে খুব অসুস্থ, কেননা রাত্রে গ্যাসের দ্বারায় রাত্রে জাগনা থেকে পাকশাক করা লাগে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে হোটেল, রেস্তোরাঁ থেকে চায়ের দোকানে। অনেকেই গ্যাসের চুলাকেই বানিয়েছেন কাঠের চুলা। গ্যাসের কারণে বা এই প্রবলেমের কারণে আমরা মাল ভালো মতন সার্ভিসও দিতে পারতেছি না, আর ভালো মতন আমরা তৈরিও করতে পারতেছি না। 2000, 2500, 2800, 3000 পর্যন্ত দাম চাওয়ার পরও গ্যাস নাই। দোকান যদি না চলে তাহলে তো আমার আয়ও হবে না, আমার সংসারও ওরকম ভালো চলবে না। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতির ধর্মঘট প্রত্যাহারের প্রভাব নেই বাজারে। এখনো বন্ধ রয়েছে অধিকাংশ গ্যাসের দোকান। যেসব দোকান খোলা রয়েছে সেখানে 2 থেকে 3 গুণ দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আমাদের আনতে হয়, গাড়ি বসে থাকে 5-7 দিন। তারপর আমরা যেখানে লিকুইড প্ল্যান্ট সেখানে পাচ্ছি না। আমরা গ্রাম দিয়া ওই যে ডিস্ট্রিবিউটর আছে গ্রাম অঞ্চলে, তাদের মাল স্টক থাকে বেশি, ওখান দিয়ে খোঁজাই আনতে হয়। ব্যবসায়ীরা বলছেন ডিপো থেকে বাড়তি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের 2য় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এদিকে চলতি সপ্তাহে গ্যাস সংকট কেটে যাবে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। কুমিল্লা 9 আসনটি বিএনপি অধ্যুষিত এলাকা হয় অনেকটা দাপটে আছেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তবে সাংগঠনিকভাবে ও জনগণের আস্থা অর্জন করে শক্ত অবস্থানে থাকার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 9 আসনে মোট ভোটার 4,78,531 জন। এবারের নির্বাচনে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে আসন ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। জামাত থেকে সরওয়ার ভাই উনি আছেন, আমাদের দুইজনের মধ্যে বোঝাপড়া খুবই সুন্দর। যেই আসবে কেন্দ্র যাকেই দিবে আমরা তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে যেখানে যে প্রার্থী নির্বাচন করলে পাশ করবে তাকেই দেওয়া হবে। আমরা মনে করতেছি যে আমাদের অবস্থান এখানে শক্ত অবস্থান আছে। পুরনো এই আসনটি নিজেদের দখলে নিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিকও। এই আসনে বিএনপির কোনো চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রার্থী শুধু কেবল দাঁড়ায় থাকলে, আর আমাদের কর্মী আসলে বলতে কি আমাদের কর্মী বেশি এই আসনে, সমর্থক বেশি, এই জন্য আমাদের প্রার্থীর জন্য নির্ভয়। এটা কেউ 71 বিরোধী, কেউ সামাজিক অবক্ষয়ের মধ্যে জড়িত, সব কিছু মিলিয়ে কিন্তু আমি আল্লাহর মতো আমার অবস্থানটা ভালো মনে করি। সেই জন্য আমার প্রিভিয়াস হিস্ট্রি দেখে নিন, তারপরে আপনার মূল্যবান ভোটটি দিবেন। কারণ একটি ভোটের মাধ্যমে, আপনার একটি ভোটের মাধ্যমে কিন্তু আগামীতে সংসদে কথা বলা হবে। চাঁদপুর এবং নোয়াখালীর মধ্যবর্তী স্থান হওয়ায় এই এলাকার গুরুত্ব অনেক। অসংখ্য হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে লাকসামে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 10 আসনের ধানমন্ডি ঝিগাতলা বাস স্ট্যান্ড থেকে সেখানকার নির্বাচনী অবস্থার খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি ধানমন্ডি ঝিকাতলা বাস স্ট্যান্ডে। এটি ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত। এই আসনটি আমরা ঘুরে দেখেছি। এই আসনে কিন্তু নির্বাচনী প্রচারণার যে কাজ রয়েছে সেটি কিন্তু প্রার্থীরা করতে পারছেন না, যেহেতু বিধিনিষেধের ব্যাপার রয়েছেন। তবে এই এলাকার যারা প্রার্থী তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার যে ব্যাপারটি এবং সেই পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু এলাকার যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদেরকে দিচ্ছেন। এলাকার স্থানীয় মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন এলাকায় বৃষ্টি হলে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, ফুটপাত দখলের পাশাপাশি মাদকের একটি আস্তানা রয়েছে এলাকায়। এগুলো যে দূর করতে পারবে তাকেই কিন্তু আগামী নির্বাচনে এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3.5 লাখেরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ধানমন্ডি ঝিকাতলা বাস স্ট্যান্ড থেকে ঢাকা 10 আসনের সর্বশেষ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সময়ের সাথে সাথে নওগাঁ 1, 2 ও 3 আসনে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। ধারণা করা হচ্ছে নির্বাচনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে। তবে এক আসনে আলোচনায় বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী। এই 3 আসনে মনোনয়ন যাচাই বাছাইয়ে টিকেছেন 17 জন। ভোটারও করছেন নানা হিসাব নিকাশ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুরের রাংটিয়ায় আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সেখান থেকে জানাচ্ছেন শেরপুর 3 আসনের সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর 3 আসনের একেবারে প্রত্যন্ত গ্রামে রাঙাটিয়ায়। এখানে এসে কিন্তু আমরা এখানকার ভোটার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এখানে কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে। হয় এখানে তেমন কোনো ভালো ধরনের সড়ক কিংবা যোগাযোগ ব্যবস্থা নেই। আমরা এই মুহূর্তে এখানকার কিছু জনগণের সঙ্গে কথা বলবো, ভোটারদের সঙ্গে কথা বলবো এবং তাদের সমস্যা সম্বন্ধে জানার চেষ্টা করব। জি, একটু বলবেন আপনাদের এখানে কি ধরনের সমস্যা রয়েছে? আমার সমস্যা চলাফেরার দিক দিয়ে সমস্যা আছে। এই যে যারা পাস করে যায় তার খোঁজ খবরও কম নেয়। কাজ কাম নাই, শীতের সুম এন কোনো সাহায্য পাই না আমরা কোনো এমপি মন্ত্রীর কাছে। বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু আসেন নির্বাচনের আগে এসে নানা ধরনের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর তারা সেই সকল প্রতিশ্রুতির কথা ভুলে যান, তাদের উন্নয়নে কোনো ভূমিকা রাখেন না। তাই এবার তারা চাইছেন একজন যোগ্য প্রার্থী যিনি তাদের উন্নয়নে ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। এবারে অর্থ সংবাদ। মুমূর্ষু রোগীদের অল্প খরচে উন্নত চিকিৎসা নিশ্চিতে যশোরে 500 শয্যার আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে আধুনিক আইসিইউ ইউনিট। এতে খুশি এ অঞ্চলের রোগীরা। ভবিষ্যতে আইসিইউ ইউনিটের বেডের সংখ্যা বাড়ানো সহ সিসিইউ এবং এনজিওগ্রাম সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন মাসুদ রানা। উদ্বোধনের পর থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনন্য অবদান রেখে চলেছে যশোরের পুলেহাট 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে এবার স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য উদ্বোধন করা হলো আইসিইউ। এখানেও স্বল্প খরচে অত্যাধুনিক সুবিধা, প্রশিক্ষিত ডাক্তার ও নার্স দ্বারা সেবা পাবে রোগীরা। আমার বাবা হঠাৎ করে ডায়ালিসিস করা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে, খুব দ্রুত আইসিইউ এর ব্যবস্থা প্রয়োজন পড়ে। তখন যশোর সকিনা আদ্দিন হসপিটালে আইসিইউতে তাকে অ্যাডমিট করা হয়। নতুন আইসিইউ ইউনিট চালু হয়েছে জেনে এখানে ভর্তি করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও গাইনি সার্জন ডাক্তার শিলা পোদ্দার। আন্তরিকতার সাথেই চেতাম যে আমার এখানে একটা আইসিইউ চালু হোক। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে 5 বেডের আইসিইউ চালু হয়েছে। মেডিকেলের পরিচালক ডাক্তার ইমদাদুল হক বলেন, ভবিষ্যতে আইসিইউ শয্যা বাড়ানোর পাশাপাশি আরও 6 মাসের মধ্যে এখানে সিসিইউ এনজিওগ্রাম এই কার্যক্রমগুলো চালু করা হবে। আমরা এখন 5টা আইসিইউ বেড চালু করেছি, আমরা টোটাল 11টা বেড চালু করব। এখানে সব ধরনের জটিল রোগীদের সেবা দেওয়ার মতো সামর্থ্য রয়েছে বলে জানান আইসিইউ কনসালটেন্ট ডাক্তার সালাউদ্দিন। আইসিইউতে আমরা সব ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট কে সাপোর্ট দেওয়ার মতন আমাদের ক্যাপাবিলিটি আছে। কম খরচে উন্নত সেবা পাওয়ায় শুধু যশোর নয়, এর আশপাশে বিভিন্ন জেলা থেকেও রোগীরা এখানে ভর্তি হচ্ছেন।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহমুদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 24টি শাখাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্য ইবতাদুল ইসলাম, কাজী মোহাম্মদ মাহবুব কাশেম, গোলাম মোস্তফা, মঞ্জুরুল হক সহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং সব শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান বিক্ষোভে রাজধানী তেহরানে এক রাতে 200 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। তেহরানের একটি মসজিদে আগুন দেয়া হয়েছে। 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা তেহরানে উড়িয়েছে বিক্ষোভকারীরা। তবে আন্দোলনের মুখে ইরান সরকার কোনোভাবেই পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন বাস্তবতায় ইরানেও সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। এ পর্বের শুরুতেই খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তবে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বিশ্বকাপে খেলা পরিচালনার জন্য বাংলাদেশি আম্পায়ারদের যেতে কোনো বাধা নেই। তবে কয়জন খেলা পরিচালনার জন্য ভারতে যাবেন তা তিনি বলতে পারছেন না বলে জানান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতিতে ফেরার সুযোগ নেই তারেক রহমান। রাজনৈতিক মতবিভেদ পরিহারের তাগিদ। বিএনপি চেয়ারম্যানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। ভারতীয় আধিপত্য থেকে মানুষকে মুক্তি দিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের। কিছু আওয়ামী নেতাকর্মীদের জামিনের দায় বিচারপতিদের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদ। স্বতন্ত্র প্রার্থী তাসলিম জারা সহ 52 জন, 15টি বাতিল। পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত। জামায়াতের সাথে এনসিপির আসন সমঝোতা দ্রুতই চূড়ান্ত করা হবে জানালেন নাহিদ ইসলাম। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ। গ্যাস সংকটে নাকাল দশা রাজধানীবাসীর। বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ। বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। কারসাজি করে মূল্যবৃদ্ধির অভিযোগ। এবং দেশি বিদেশি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ, আশঙ্কা সিপিডির। ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা ও বিনিয়োগ ঘাটতি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।